শিবিরের মতন একটি সংগঠন, হ্যাঁ, যাদের শিবিরের একজন নেতার বিরুদ্ধে আপনি ধর্ষণের অভিযোগ আনতে পারবেন, আপনি দুর্নীতির অভিযোগ আনতে পারবেন। আমি সারা দেশে কোরআনের ওয়াজ করে বেড়াই, অথচ আমি এ পরীক্ষায় পাশ করতে পারলাম না, আমার সিরিয়াল আবার পেছিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, জামায়াত ইসলামীতে যোগ দিতে হলে, জামায়াত ইসলামের কর্মী হতে হলে, জামায়াত ইসলামের রোকন হতে হলে যে কতটা জীবনে চেঞ্জ আনতে হয় এটা মানুষ জানেই না আর কি। মুফতি আমির হামজা আপনারা সবাই চেনেন, উনি কত বড় একজন আলেম বাংলাদেশের। ভাই সে হতে গিয়েছিল জামাতের রোকন। জামাতের রোকন হতে গিয়ে মানে তিনি কোরআন হাদিসের কয়েকটা প্রশ্ন পারেন নাই, উত্তর দিতে পারেন নাই, এর জন্য তাকে আবার নতুন করে রোকন হতে হবে। তিনি মানে তার রোকনের পরীক্ষা তিনি ফেল মারছেন, এত বড় একজন আলেম হয়েও। তাহলে বুঝুন জামাতে যোগ দিতে গেলে, জামাতে রোকন হতে হলে কতটা কষ্ট করতে হয়। যাই হোক দর্শক, কত কথা বলবো না, আমির হামজা সাহেব কী বলছে আমাদের কাছে সেই ভিডিওটা আমরা দেখাবো। দর্শক, এইবার বিএনপির জোটধারী একটা দল, গণ অধিকার পরিষদের একজন ভাই রাশেদ, তিনি ছাত্র শিবিরের প্রশংসা করলেন, ছাত্র শিবির নিয়ে অনেক কথা বললেন। আগে চলুন আমরা মুফতি আমির হামজা সাহেবের বিষয়টি নিয়ে আমরা ভিডিওটা দেখি, এরপর আমরা দেখবো যে ছাত্র শিবির নিয়ে কী বলেছেন রাশেদ ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়েছি। আমি পরীক্ষিত এই কারণে বলছি, কয়েকদিন আগে আমার একটা শপথ ছিল, কিন্তু হয়নি। 120টার উপরে আমার প্রশ্ন দিয়েছিল পারিবারিক জীবন সম্পর্কে, 20টার উপরে। আমি সারা দেশে কোরআনের ওয়াজ করে বেড়াই, অথচ আমি এ পরীক্ষায় পাশ করতে পারলাম না, আমার সিরিয়াল আবার পেছিয়ে দিয়েছে। তাহলে যারা পাশ করেছে ওরা যদি সত্যি পাশ করে থাকে, তারা কোন ধাঁচের মানুষ আপনি টের পাচ্ছেন না? নবীজি যা করেছিলেন আমার মনে হচ্ছে 1500 বছর পরে তাই করছে এই মানুষগুলো। এমনি এমনি আল্লাহ একেবারে সহজে বিজয় দিয়ে দিল। এর ভেতরে কত ঘাম, কত রক্ত, কত কৌশল, কত বুদ্ধি আপনি টের পাচ্ছেন? 15.5 বছর বহু চেষ্টা হয়েছে, কিচ্ছু হয়নি। জালেম আরো তার বৃদ্ধি বাড়িয়েছে। কথা বলেন। বিশ্ব নবী জানালেন তোমরা পায়খানা কম বানাবা আর চুলা বেশি বানাবা। ওই সময় আবু জেহেল তো আগেই মারা গেছে বদরে। মক্কা বিজয়ের সময় বেঁচে ছিল, কাফেরদের যে নেতৃত্বে ছিল এই লোকটার নাম আবু সুফিয়ান। খুব কৌশল বস্তু। রাতের বেলা গোয়েন্দাদেরকে 4 জনকে পাঠিয়েছে, যা তো দেখ মোহাম্মদ এসেছে নাকি মক্কা বিজয় করার জন্যে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি। দর্শক, আপনারা শুনতে পেলেন এখানে আমাদের মুফতি আমির হামজা সাহেব, তিনি বললেন যে ভাই আমি সারা দেশে ওয়াজ করে বেড়াই, কোরআন হাদিসের এত জিনিস জানি, তবে জামায়াত ইসলামের রোকন হতে গিয়ে আমি ভাই কয়েকটা প্রশ্নের উত্তর পারলাম না, এর জন্য আমাকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। আর আপনারা ভালো জামাত ইসলাম মনে পানি এরকম কিছু পাবেন, তাই না? যাই হোক, আপনারা শুনতে পেলেন। দর্শক, এইবার আমরা চলুন আমরা একটা ভিডিও দেখে আসি যে গণ অধিকার পরিষদের রাশেদ ভাই, তিনি ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে মানে সুন্দর কিছু কথা বললেন। চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি। শিবিরকে বলবো যে আপনাদের আরেকটি কৌশলে এই বিষয়গুলো ডিল করতে হবে। আপনারা রাজনীতি করেন, আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কারা আছে প্রকাশ্যে রাজনীতি করেন, আপনি একজন একজন করে কেন বের হচ্ছেন? আপনি আজকে সভাপতি, আপনি বলছেন আমি সভাপতি, কালকে সেক্রেটারি বলছেন আমি এখানকার সেক্রেটারি। এগুলোর মাধ্যমে এক ধরনের গোলক ধাঁধা বা এক ধরনের বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। শিবিরের মতন একটি সংগঠন, হ্যাঁ, যাদের শিবিরের একজন নেতার বিরুদ্ধে আপনি ধর্ষণের অভিযোগ আনতে পারবেন, আপনি দুর্নীতির অভিযোগ আনতে পারবেন, আপনি ছাত্র দল বলেন বা ছাত্রলীগ বলেন, অন্য সংগঠনগুলো বলেন, কিন্তু শিবিরের একজন নেতার বিরুদ্ধে অভিযোগ আপনি খেজদা বিপুল। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে শিবির একটি আদর্শিক ছাত্র সংগঠন। বাংলাদেশে একটি পক্ষ রয়েছে যারা নিজেদেরকে প্রগতিশীল দাবি করে, সেই প্রগতিশীল পক্ষ এখন বলছে এরা মৌলবাদী, এদেরকে রাজনীতিতে রাখা যাবে না। আরে ভাই, শেখ হাসিনার পতনে মৌলবাদীরা, যাদেরকে আপনি মৌলবাদী বলছেন, এরা সব থেকে বড় ভূমিকা রেখেছে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেনি, তারা একটি আলোচনা করেছে, একটি আলাপ হয়েছে। যেহেতু সাধারণ শিক্ষার্থীদের কেউ ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক এই দাবি করেছে, এবং কতিপয় শিক্ষার্থী রাজু ভাস্কর্যের সামনে তারা কর্মসূচি পালন করেছে এবং তারা এক ধরনের হুমকি দিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে আমরা ক্লাস পরীক্ষায় ফিরবো না। এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে তথ্য গিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে তারা একটি আলোচনা করেছে যে কি করা দরকার। মূলত নিষিদ্ধের আলাপটা হয়েছে, সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সেখানে আলোচনা হয়েছে, সেখানে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে পারে না, সেই এখতিয়ার তাদের নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন রাজনীতি নিষিদ্ধ করবে? বরং তারা যদি মতামত দিতে পারে বা আলোচনা করতে পারে, বা যারা স্টেক হোল্ডার রয়েছে তাদের সাথে আলোচনা করতে পারে যে আমাদের এই মুহূর্তে করণীয় কি। অনেকে দাবি করছে রাজনীতি নিষিদ্ধ করা। মিডিয়াতে যেটি এসেছে আমার মনে হয় যে সেটি আসলে ভুলভাবে এসেছে, সেটি সঠিকভাবে কোনো তথ্য আমার মনে হয় না যে মিডিয়াতে
এসেছে, আসলে যদি নিষিদ্ধ করার সিদ্ধান্ত আসতো তাহলে অবশ্যই গেজেট প্রকাশ করতো, প্রজ্ঞাপন জারি করতো। সেটি কিন্তু করেনি। এবং দেখেন যে পরিবেশ পরিবেশ পরিষদের অন্তর্ভুক্ত ছাত্র সংগঠনগুলোকে ডাকা হয়েছে এবং এটি গঠিত হয় 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে, সফল হওয়ার পরে। এবং ওই সময় আমি যেটি শুনছি, তো ওই সময় আপনার এরশাদের যে ছাত্র সংগঠন, জাতীয় ছাত্র সমাজ এবং ছাত্র শিবির, তাদের রাজনীতি নিষিদ্ধ করার একটি আলাপ সেই সময় হয়েছিল। ওই সময়ে কিন্তু আসলে প্রজ্ঞাপনটা জারি করে নাই। এই কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে কোনো গেজেট নাই, কোনো তথ্য নাই, যে কারণে তারা সেই কথাটি ইতিমধ্যে বলেছে। প্রক্টর স্যার বলেছে যে আমাদের কাছে কোনো ডকুমেন্টস নাই। আজ থেকে অনেক বছর আগের কথা। সেই সময় কি আলোচনা হয়েছিল, কোন প্রেক্ষাপটে আলোচনা হয়েছিল, সেটাকে আমরা এই মুহূর্তে কখনোই প্রাসঙ্গিক মনে করতে পারি না। কারণ পরিবেশ পরিষদ এটি কি? এটি তো একটি ভুইফল সংগঠন। আপনি ছাত্র অধিকার পরিষদকে বাদ দিয়ে আপনি কাকে নিয়ে বসলেন? এটি তো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এবং আপনি বলছেন যে ছাত্র শিবির নিষিদ্ধ, কেন ছাত্র শিবিরকে ডাকা হলো? যে সংগঠনগুলো ওই মিটিং এ এই কথা বলেছে তাদেরকে কয়জন মানুষ চিনে? তারা কি ভূমিকা রেখেছে গণ অভ্যুত্থানে? আমি আপনাকে যেটি বলি সেটি হলো যে এই গণ অভ্যুত্থানে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক, ওই সমন্বয়কদের সাথে আলাপ আলোচনা এবং মিটিং এর মাধ্যমেই সিদ্ধান্ত হয় যে এখানে ছাত্র শিবির, ছাত্র দল থাকবে। এবং ছাত্র শিবিরের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক, যারা প্রধান সমন্বয়ক, নাইদ বলেন, আসিফ বলেন, সার্জিক বলেন, হাসনাত বলেন, সবার সাথে মিটিং হয়েছে। শিবিরের সভাপতিদের মিটিং হয়েছে। আমি আপনাকে একটা তথ্য বলি, সেটি হলো যে আমরা রাজনৈতিক দলের নেতা হিসেবে, সাগর ভাই শুনছেন, এটা আপনার জানা দরকার, একদম স্পষ্ট হ্যাঁ নেতা হিসেবে আমরা দলের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আরো অন্যান্য দলের, আমরা যেদিন এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে সেদিন আমরা কিন্তু বঙ্গভবনে আমরা গিয়েছিলাম অতিথি হিসেবে। সেখানে আমি নিজে দেখেছি ছাত্র শিবিরে বর্তমান সভাপতি, যার যিনি ইতিমধ্যে আলোচনায় এসেছেন, এবং সাবেক 4 জন ঢাবির সভাপতি, সাবেক টোটাল 5 জন সভাপতির সাথে আমার সাক্ষাৎ হয়েছে, সেখানে দেখা হয়েছে। তারা আমাকে দেখে সালাম দিয়েছে, কথা বলেছে এবং তারা বলেছে যে আমি তো সবাইকে চিনি না, একজনকে চিনতাম আর মানে বাকি 4 জনকে চিনতাম না। তারা নিজ থেকে পরিচয় দিলেন। আমার কথা হলো যে তারা কিভাবে গেল? ছাত্র শিবিরের 5 জন সভাপতি, সাবেক 4 জন এবং বর্তমান রানিং যিনি সভাপতি, কিভাবে গেল? আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এত সভাপতি এখানে কিভাবে আসলেন? তারা আমাকে বললো যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হয়ে তারা এখানে এসেছেন এবং তাদেরকে অতিথি হিসেবে আনা হয়েছে। আমার প্রশ্ন হলো, যদি ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকা এই আন্দোলনে না থাকতো, তাহলে আসিফ, নাহিদ কেন ছাত্র শিবিরের 5 জন সভাপতিকে সেখানে নিয়ে গেল? এবং তারা তো কোনো কমিটিতে ছিল না। ছাত্র শিবিরের এই 5 জনের একজনও বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো কমিটিতে কোথাও ছিল না। তাদেরকে কেন নিল? কারণ শিবিরের সাথে অভ্যন্তরীণ আলাপ আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত গৃহীত হয় এখানে সকল ছাত্র সংগঠন থাকবে। ঠিক একইভাবে ছাত্রদের সাথে আলোচনা হয়েছে। আর ছাত্র অধিকার পরিষদ তো প্রকাশ্যেই ছিল। আমাদের নেতৃবৃন্দরা, যেমন নাজমুল ছাত্র অধিকার পরিষদের আপনার টকশোতেও এসেছে, রাকিব এসেছে, তারা তো আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতা। নাজমুল তো ইতিমধ্যে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। সে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিল, রাকিব সহ সমন্বয়ক ছিল, আরো অনেকে ছিল। ঠিক আছে, আমি ঠিক সেটি আছে, বলছি, সাগর ভাই, আমার মূল কথা আপনাদের অবদান নিয়ে আজকে কথা না বলি, এখন শিবিরের বিষয়টা নিয়ে আপনি এখন কি বলবেন? আমি সেটাই বলছি যে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকা না থাকলে 4 জন সাবেক আর 1 জন রানিং গুরুত্বপূর্ণ তারা ভূমিকা তো সেখানে যেতে বলে, পারতো না। মানে আমি এবং ঐতিহাসিক শিবিরের আমি একটু পড়ে শোনা আপনাকে। আব্দুল কাদেরের একটি পোস্ট ভাইরাল হয়েছে, আপনি নিশ্চয়ই পড়েছেন, শুনেছেন। সেই পোস্ট আবার আব্দুল কাদের ডিলিট করে দিয়েছে। কোন চাপে, কি কারণে ডিলিট করলে আমি জানি না। সেখানে তিনি উল্লেখ করেছেন যে আন্দোলনের শুরুতেই নাহিদ ভাই, মানে বর্তমান যিনি উপদেষ্টা, নাহিদ ভাই আমাকে ডেকে নিয়ে এক লোকের সঙ্গে মিট করায়। পরবর্তীতে আন্দোলনের পারপাসে একাধিকবার ওই লোকের সাথে যোগাযোগ হয়। পরবর্তীতে জানতে পারি তিনি ঢাবি শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ছিলেন। মানে কি, নাহিদ ভাই যোগাযোগ করিয়ে দিয়েছে, যেহেতু নাহিদ মূল নেতৃত্বে, সে তো শিবিরের একজন নেতার সাথে যোগাযোগ করলে এটি বাইরে চলে গেলে তার ক্ষতি হবে, আন্দোলনের ক্ষতি হবে। যে কারণে কাদের, সেও একজন পিছনের সারির নেতা, কাদেরের সাথে এই শিবিরের নেতার সংযোগ নাহিদ করিয়ে দেয়। এবং এই লেখা কিন্তু আব্দুল কাদের, যে 9 দফা যিনি মানুষের সামনে এনেছেন, প্রতিবার্তার মাধ্যমে মিডিয়ার কাছে পৌঁছে দিয়েছেন, সেই কাদেরের কথা আমি বলছি। সেই কাদেরের সাথে শিবিরের একজন নেতাকে নাহিদ সাক্ষাৎ করিয়ে দেয় এবং আন্দোলনের
স্বার্থে বিভিন্ন সময় ওই নেতার সাথে কাদের দেখা সাক্ষাৎ হয়েছে। আমি জাস্ট এতটুকু বলি, ছাত্র শিবির এই আন্দোলনে আর্থিকভাবে, সাংগঠনিকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে সহযোগিতা করেছে। এটা ট্রু, এটা মানতে হবে। বরং এখন যারা শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি তুলছে, তাদের একটু ভূমিকা নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। তাদের ভূমিকা নাই, যে কারণে এখন তারা বিভাজনের রাজনীতিকে সামনে এনেছে। শিবিরের মতন একটি সংগঠন, হ্যাঁ, যাদের শিবিরের একজন নেতার বিরুদ্ধে আপনি ধর্ষণের অভিযোগ আনতে পারবেন, আপনি দুর্নীতির অভিযোগ আনতে পারবেন, আপনি ছাত্র দল বলেন বা ছাত্রলীগ বলেন, অন্য অন্য সংগঠনগুলো বলেন, কিন্তু শিবিরের একজন নেতার বিরুদ্ধে অভিযোগ আপনি ফেজদা বিপুল আপনার এইখানে আপনি তো ফটো কার্ড আপনি তো প্রায় আপনার এখানে আমরা দেখি, আমরা তো দেখি না। আপনি এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে শিবির একটি আদর্শিক ছাত্র সংগঠন, এবং ছাত্র অধিকার পরিষদ বলেন, শিবির বলেন, ছাত্র দল বলেন, হ্যাঁ, আমি কারো সমালোচনা করছি না, আমি জাস্ট বললাম যে শিবির একটি অন্যতম ছাত্র। দর্শক, আপনারা এখানে শুনতে পেলেন, এখানে গণ অধিকার পরিষদের রাশেদ ভাই অনেক কথা বললো, গুরুত্বপূর্ণ। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্টে। আর ইসলামী ছাত্র শিবির সম্পর্কে আপনাদের কার কি ধারণা মানে জানাবেন কমেন্টে আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।